সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্স ৪র্থ বর্ষের অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচারের 13তম লেকচার নিতে যাচ্ছি। আজকে লেকচারের শিরোনাম হর্টিকালচারাল অ্যাসপেক্টস এন্ড কাল্টিভেশন অফ ফলিং, যাতে আমরা পড়াবো ফ্রুটস, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, পেঁপেয়া, গোয়াভা, লেমন। আর পড়াবো ফ্লাওয়ার্স, রোজ, ক্রিসেন্থেমাম এন্ড অর্কিডস। আমরা মূল লেকচারে চলে যাই। প্রথমেই ফলের চাষের মধ্যে আম। আম সম্পর্কে আমাদের বাঙালিদেরকে অথবা বাংলাদেশিদের তেমন কিছু বোঝানোর নাই, কেননা এটি আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি ফল। আমকে ফলের রাজা বলা হয়। আর বর্তমান আমরা যেটা জানি, আম গাছ হচ্ছে আমাদের একটি জাতীয় গাছ। আম সব জেলাতে কম বেশি চাষ হয়। আর আম জাতীয় বৃক্ষ এটি চিরসবুজ পতঙ্গ পরাগী উদ্ভিদ। আম সাধারণত বীজ এবং বিভিন্ন কলমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আর এই আমের বৈজ্ঞানিক নাম মিঙ্গিফেরা ইন্ডিকা। আম আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় প্রচুর পরিমাণ ফলন হয়। স্ক্রিনে আমরা একটি আমের মানে ফলন সহ আম গাছের ছবি দেখতে পাচ্ছি, ফল সহ। আমাদের দেশে আমের অনেকগুলি জাত রয়েছে। এই জাতের মধ্যে ফজলি, মোহনভোগ, মালদা, খিরসাপাতি, ল্যাংড়া, গোপালভোগ, আশ্বিনা, হিমসাগর, তারপরে আম্রফালি, হ্যাঁ, কাঁচা মিঠা আম ইত্যাদি ইত্যাদি। আমের আরো অনেক প্রকরণ আছে, যেগুলো আমরা হয়তো সবগুলো এখানে তুলে ধরতে পারিনি। আম চাষাবাদ, আম চাষ পদ্ধতিটা আমাদের এলাকায় তেমন কঠিন কিছু না, একদম সহজ একটি পদ্ধতি। আর আমের উৎপত্তি স্থল যদি চিন্তা করা হয়, সেখানে কিন্তু আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বা ভারতীয় এলাকায় উৎপত্তি স্থল চিন্তা করা হয়, যার কারণে কিন্তু উৎপত্তি স্থল অনুযায়ী আমের বৈজ্ঞানিক নামটাই মিঙ্গিফেরা ইন্ডিকা দেওয়া হয়েছে। আর সবচেয়ে উৎকৃষ্ট মানের আম আমাদের বাংলাদেশে বৃহত্তর রাজশাহী, দিনাজপুর এবং কুষ্টিয়াতে পাওয়া যায়। আমরা মাটির নির্বাচন যদি খেয়াল করি আমের দিক থেকে, আমের জন্য পলি মাটি বেশ ভালো, সবচেয়ে উপযোগী। এছাড়া দোআঁশ মাটি আম চাষের জন্য উপযোগী। আর মাটি সেখানে পানি বসা অবস্থায় অথবা ক্ষারযুক্ত মাটি অথবা লবণাক্ত মাটি আম চাষ করা যায় না। আমের ক্ষেত্রে জলবায়ু যদি আমরা দেখি, সেখানে আর্দ্র ও শুষ্ক উভয় প্রকার জলবায়ুতে আমের চাষ সবচেয়ে ভালো হয়। 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আম ভালো জন্মে। চারা উৎপাদনে যদি আমরা খেয়াল করি, বীজ ছাড়াও বিভিন্ন প্রকার জোড় কলম তৈরির মাধ্যমে আমের চারা উৎপাদন করা হয়। বিশেষ করে গুটি কলম বা জোড় কলম এই পদ্ধতি আমরা বেশি অবলম্বন করি। আবার আমরা যদি খেয়াল করি, আমরা এই জোড় কলম, গুটি কলম এই বিষয়গুলি আমরা আগে লেকচারে আলাপ করেছি, যে উদ্ভিদের প্রজনন বা অ্যাগ্রোনমি সে প্রজনন চ্যাপ্টারে। এরপর আমরা চলে আসি জমি নির্বাচন। যে কোনো ফসলের ফলন পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি নির্বাচন। জমি নির্বাচনে অবশ্যই এই ক্ষেত্রে গভীর সুনিষ্কাশিত পলি এবং অম্লযুক্ত মাটি আমের জন্য সবচেয়ে ভালো, এমন জমিটাই নির্বাচন করতে হবে। তবে প্রায় সব ধরনের মাটিতেই আমাদের দেশে আমের ফলন হয়। নির্বাচিত জমির মাটি কমপক্ষে 2 মিটার গভীর হওয়া দরকার, এবং সেখানে আমরা যদি খেয়াল করি মাটির নিচে পানির স্তর কমপক্ষে 3 থেকে 4 মিটার গভীর হওয়া উচিত, মানে অবস্থান করা উচিত। যে সমস্ত গাছ বড় এবং দীর্ঘজীবী, সে সমস্ত গাছের বেলায় এ ধরনের জমি নির্বাচন অত্যন্ত জরুরি। আমরা এরপর যদি খেয়াল করি জমি তৈরি করতে গেলে আমরা সেক্ষেত্রে যারা প্রতি বছরে ফলনের জন্য বাগান হিসাবে বা ফসল হিসাবে হর্টিকালচার আওতাভুক্ত হিসেবে আম চাষ করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জমি তৈরি করতে হবে, ভালোভাবে চাষ এবং মই দিতে হবে। এবং জৈব তৈরি করতে গেলে 10 থেকে 10 মিটার দূরে এক 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 মিটার আকারে গর্ত করতে হবে।
আর সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই জমিতে প্রথমে উপরের সব সার মিশ্রিত মাটি গর্তে ফেলে নিচের সার মিশ্রিত মাটি দিয়ে গর্তটি পুড়ে ফেলতে হবে। অথবা ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। গর্ত প্রতিটি যে সার দিতে হবে সেই সারের মাত্রাটা আমরা একটু লক্ষ্য করি। গর্ত ভর্তি গোবর সেটা আমরা দেখব যে ২৫ কেজি গোবর, হাড়ের গুঁড়া ২ কেজি, টিএসপি সার ৭৫০ কেজি, আর সরিষার খৈল ১ কেজি, কাঠের ছাই সেখানে আমরা যদি খেয়াল করি ৫ কেজি, আ এমপি ৪০০ গ্রাম, চারা রোপণ আমরা এরপরে যদি খেয়াল করে থাকি, বর্ষার শুরুতে বা বর্ষার শেষ দিকে চারা লাগানো সবচেয়ে উপযুক্ত সময়। এনে বর্ষাকালে চারা লাগানোর একটা বড় সুবিধা হচ্ছে, বর্ষাকালের চারাগুলি সাধারণত মরে না। আর শুধু আম গাছ কেন? আমরা আগেও বলেছি, আবারও বলছি, বর্ষাকাল আমাদের দেশে য যেকোনো উদ্ভিদের চারা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আর যদি কোনো কারণে খারাপ সময় হয়ে থাকে চারা লাগানোর পর, তাহলে ২-৩ দিন পর পরই গাছের গোড়ায় পানি সেচ দেওয়া যেতে পারে। আমের মাধ্যমিক পরিচর্যা। আম গাছ লাগালাম, সেখানে গাছের পরিচর্যা করব না? তা হয় না। অবশ্যই সেখানে গাছের কিছু পরিচর্যা করতেই হবে। গাছের অন্যতম বড় শত্রু আগাছা। এই আগাছাগুলি অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। চারপাশ পরিষ্কার রাখতে হবে। অনেক সময় আম গাছের মতো বড়, বড় গাছের উপরে স্বর্ণলতা হতে পারে। স্বর্ণলতা যেই গাছে আক্রমণ করবে সেই গাছের আর ফলন আশা কৃষক কখনোই করা উচিত হবে না। তাই স্বর্ণলতা মুক্ত গাছ রাখতে হবে। খরা মৌসুমে আমের বাগানে আমরা সেচের সেখানে ব্যবস্থা করতে হবে। গাছের গোড়ায় যেন পানি না জমে, সে পানি নিষ্কাশনের ব্যবস্থা, কারণ দীর্ঘমেয়াদী পানি বা জলাবদ্ধতাও কিন্তু গাছের ক্ষতি করে থাকে এবং ভালো ফলন হয় না। যেসব ডাল আড়াআড়ি ভাবে অবস্থান করে সেসব ডাল বা মরা ডাল, মরা পাতা এগুলি কেটে দিতে হবে। আমের অন্যতম বড় শত্রু পোকা অথবা আমের পাতায় যে গল হয় সেই ধরনের পাতাগুলি বা ব্রাঞ্চ গুলিও কেটে ফেলে দিতে হবে। এই ধরনের পরিচর্যা করতে হবে। প্রয়োজনে সার আরো পরিমাণ বাড়ায় দিতে হবে। আমরা এরপরে যদি লক্ষ্য করি, আমে বেশ কিছু পোকামাকড় থাকে। যেমন ভোমরা পোকা। ভোমরা পোকা একদম আমের গুটি বাঁধার পর যখন আম একটু বড় হয়, তখন স্ত্রী ভোমরা আমের গায়ে ডিম পাড়ে। ডিমগুলো শক্ত কালো আবরণ দিয়ে ঢাকা থাকে। ডিম থেকে কীট বের হয়ে তা ছিদ্র করে আমের ভিতরে প্রবেশ করে যায় এবং শ্বাস খেতে থাকে। আস্তে, আস্তে আস্তে, আস্তে ছিদ্র বন্ধ হয়ে যায়। প্রায় ১ মাস ভোমরার কীট আমের ভিতরে শ্বাস খায়। এরপর কীট পরিণত হয়ে যায়, প্রায় ২ সপ্তাহ থাকে তার ভিতরে। পরে পুত্তলি হতে পূর্ণ বয়স্ক ভোমরা এটি ছিদ্র করে বেরিয়ে আসে। এই আমের সবচেয়ে বড় শত্রু যে ভোমরা পোকা, সেই পোকা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করা উচিত আমরা যদি খেয়াল করে থাকি। সেখানে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আমের আগাছা, পরগাছা সমূলে এগুলি পরিষ্কার করে উপড়ে ফেলতে হবে। গাছের কোথাও ফাটল থাকলে সেখানে ফিনাইল মিশ্রিত পানি ছিটাতে হবে এবং পোকা ধরা কাঁচা আম গাছ থেকে পেড়ে নষ্ট করে ফেলতে হবে। আর এছাড়াও ডাই ক্যা ডাইমেথ্রোন ৭.৫ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর, অন্তর ২ থেকে ৪ বার গাছে ছিটালে পোকা দমন হতে পারে। তাহলে সর্বোপরি আমাদের যদি বায়োলজিক্যাল কন্ট্রোল করতে নাই পারি, অবশ্যই তাকে আমাদেরকে কি করতে হবে? অ্যা ছ কীটনাশক দিতে হবে। এরপরে আরো পোকা আছে, মাছি পোকা, শোষক পোকা। এই পোকাগুলিও আমের যথেষ্ট ক্ষতি করে থাকে। আমরা পরের পৃষ্ঠায় যে আমের যে ১ম এ যে ভোমরা পোকা বলেছি, এই যে ভিতরে দেখাই যাচ্ছে পুরা একদম এই যে তার শুককিত অবস্থা। আমের ভিতরে পুরা সব খেয়ে ফেলেছে এই পোকাই। তো আমরা এইগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আমে বেশ কিছু রোগ হয়। এর অন্যতম একটি রোগ অ্যানথ্রাকনোজ। দেখাই যাচ্ছে আমের ফলের গায়ে, গায়ে বসে গেছে দাগ হয়ে। এটা শুধু ফলে কেন, পাতায় হতে পারে, মুকুলেও হতে পারে। এই রোগের প্রধান বৈশিষ্ট্য হলো আক্রান্ত স্থানে কালো দাগ পড়ে, যা চিত্রে দেখা যাচ্ছে। এই রোগ এটি ছত্রাক গঠিত রোগ। এতে পাতা এবং ফুল ঝরে পড়ে। তাই রোগ দেখা দেওয়া মাত্র ১৫ থেকে ২০ দিন পর, পর ৩-৪ বার বোরদো মিক্সার, যেহেতু ছত্রাক গঠিত রোগ এটি, বোরদো মিক্সার একটি ছত্রাকনাশক, তাই এই ছত্রাকনাশক দিতে হবে। এরপর আমরা আরেকটা রোগের ক্ষেত্রে যাই, সেটা হচ্ছে পাউডারি মিলডিউ। বুঝা যাচ্ছে পাতার গায়ে পাউডারের মতো ছোট, ছোট সাদা পাউডারের মতো পড়ে গেছে। এটা ছত্রাক গঠিত আরেকটি রোগ।
এবং এই ক্ষেত্রে এই এই রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধক হিসাবে 0.2 ভাগ পানিতে দ্রবণযোগ্য সালফার অথবা 0.1 কারাথেন ফুল আসার আগে গাছে ছিটিয়ে দিতে হবে। এই গেল আম। এরপরে যে আমরা যদি চলে আসি কাঁঠাল, আমাদের আরেকটি ফল এবং বাংলাদেশের ফলের আকারের মধ্যে সবচেয়ে বড় ফলের একটি এবং এটি আমাদের জাতীয় ফল। এই ফল আমরা যদি দেখি একদম গাছের গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত প্রতিটি ডালে বিভিন্ন রকমের এই কাঁঠাল ধরে থাকে। কাঁঠালে প্রচুর পরিমাণ শর্করা, আমিষ ও ভিটামিন রয়েছে। কাঁঠালটি বৃক্ষজাতীয় উদ্ভিদ। কাঁঠাল সাধারণত বীজ এবং বিভিন্ন ধরনের জোড় কলমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আমরা এরপরে যদি খেয়াল করি কাঁঠালের কিছু জাত, বারোমাসি জাত, খাজা কাঁঠাল, গালা কাঁঠাল, হাজারি কাঁঠাল, রুদ্রাক্ষী, পদ্মরাজ, চম্পাগন্ধা, গোলাপগন্ধা এইগুলি হয়ে থাকে। কাঁঠালের চাষাবাদ, আমরা কাঁঠালের চাষাবাদ একেবারে প্রথম যদি খেয়াল করি, চাষ করতে গেলে প্রথমেই উঁচু জায়গা বাছাই করে নিতে হবে। বন্যায় আমাদের বাংলাদেশে প্রায় বছরই অথবা বর্ষাকালে প্রায় সময় যেসব এলাকায় পানি ওঠে প্রচুর কাঁঠাল গাছ মারা যায়। আমরা গ্রামের এলাকায় প্রায়ই দেখেছি যে জলাবদ্ধতা কোনো ক্রমেই এই কাঁঠাল গাছ পছন্দ করে না। তাই বন্যামুক্ত উঁচু ভূমি বা দোআঁশ মাটি এরকম এলাকাটাই কাঁঠাল চাষের জন্য সবচেয়ে উপযোগী। আমরা জলবায়ু যদি খেয়াল করি সেখানে কাঁঠাল চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু বাছাই করে নিতে হবে। চারা উৎপাদন, বীজ দিয়ে চারা উৎপাদন করা সবচেয়ে ভালো। আর প্রয়োজনে জোর কলম করা যেতে পারে। আমরা এরপরে যদি খেয়াল করি এদের জমি তৈরি, জমি তৈরি করতে গেলে আমরা যদি একজন কৃষক চাষবাস হিসেবে করতে চান, ৫-৬ বার চাষ করতে হবে। তাকে ১০ মিটার দূরে দূরে ১ মিটার গর্ত করে সেখানে জমি তৈরি করতে হবে। যেই জমিতে আমরা এইটা গর্ত করার পর প্রায় ২ সপ্তাহ গর্ত এবং গর্তের মাটি শুকায় নিতে হবে। গর্তের উপরে মাটির সাথে যে পরিমাণ সার দিতে হবে তার একটা তালিকা হচ্ছে এরকম। প্রতি গর্তে গোবর ৩০ কেজি, খৈল ২ কেজি, হাড়ের গুঁড়া ৫ কেজি, টিএসপি ২৫০ কেজি, ছাই ৪ কেজি এবং এমপি হচ্ছে ২৫০ গ্রাম। চারা রোপণ। শ্রাবণ ভাদ্র মাসে কাঁঠাল চারা রোপণের জন্য উপযুক্ত সময়। বৃষ্টিমুক্ত দিনে গর্তে মাঝখানে মাটি সরিয়ে চারা রোপণ করতে হবে। রোপণের জন্য চারাটিকে একটি খুঁটির সাথে বেঁধে দিতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, চারা রোপণ পরবর্তীতে ফল আসা পর্যন্ত গাছ বড় হওয়া পর্যন্ত বেশ কিছু পরিচর্যা করতে হবে। আমি আগেই বলেছি যেকোনো ফসলি জমির বা যেকোনো গাছের প্রধান শত্রু তার আগাছা। গাছের আশেপাশে যদি আগাছা হয় অবশ্যই একটু পরিষ্কার করতে হবে। আবার কাঁঠালের বীজ রোপণ করার কারণে যদি খুব ঘন ঘন চারা হয় তাতেও কিছু চারা উঠিয়ে পাতলা করে দিতে হবে। আর যেহেতু বড় গাছ তাতে যদি কোনো স্বর্ণলতা বা এই জাতীয় কোনো পরজীবী টাইপের গাছ হয় তাকেও পরিষ্কার করতে হবে। হয়তো পরাশ্রয়ী কোনো গাছ, অর্কিড বা এই জাতীয় গাছ ক্ষতি করবে না, কিন্তু ক্ষতিকর গাছ সরিয়ে ফেলতে হবে। চারা রক্ষার জন্য চারপাশে বেড়া দিতে হবে। তা না হলে ছাগল বা কোনো পশু এই কাঁঠাল গাছ খেয়ে ফেলতে পারে। খরা মৌসুমে গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে, তাও নির্দিষ্ট পরিমাণ যাতে জলাবদ্ধতা তৈরি না হয়। কাঁঠাল গাছে আমরা যদি লক্ষ্য করি বেশ কিছু পোকামাকড় আছে। ফলের মাজরা পোকা অন্যতম পোকা। এই মাজরা পোকা সেখানে আমরা যদি খেয়াল করি পাতা এবং ফুলের কুঁড়িতে ডিম পাড়ে, এতে ছিদ্র করে এবং মাজরা পোকা কচি পাতা ও ফল ছিদ্র করে খেয়ে ফেলে। যেহেতু এটা পোকাগঠিত অবশ্যই সেখানে আমাদের জৈবিক নিয়ন্ত্রণের পাশাপাশি সর্বশেষ ইনসেক্টিসাইড প্রয়োগ করতে হবে। এছাড়াও কাণ্ডে মাজরা পোকা বা দুই পোকা হয়তো হতে পারে। আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি ফলের ভিতরে যে পোকা হয়েছে, এই যে আক্রমণ করতেছে, এই আক্রমণের কারণে জায়গায় জায়গায় পচা দাগ হয়েছে। কাঁঠালে এরকম পোকামাকড় হতে পারে। আমরা এরপরে ফলের কিছু রোগ যেমন ছত্রাক ঘটিত একটি রোগ অ্যাসপারজিলাস নামক ছত্রাকের কারণে কাঁঠালের কচি অবস্থায় এরকম পচে যেতে পারে। আমরা এটাকে কাঁঠালের মুচি বলা হয়। মুচি বের হওয়ার পূর্বে বা ফল ধরার পরে ২১ দিন পর ২ বার প্রতি লিটার পানিতে ৫ গ্রাম ব্লাইটক্স মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এরপরে গোলাপি পাতা রোগ। এই যে পাতায় গোলাপি কালার হয়ে যায়। ছত্রাক ঘটিত আরেকটি রোগ। পাতা অনেক সময় ঝরে পড়ে যায়, কচি পাতার ডগার দিক শুকিয়ে যায়। এ রোগে প্রতিকারে বর্ধ মিশ্রণ ব্যবহার করাটাই ভালো। আর আক্রান্ত পাতাগুলি পুড়িয়ে ফেলা যেতে পারে।
আমরা কাঁঠাল অংশটি শেষ করলাম কাঁঠালের। এবার হচ্ছে পেঁপে। এই পেঁপে বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি ফলের পাশাপাশি সবজি হিসেবে ব্যবহার হয়ে আসছে। যা রোগীদের পথ্য হিসেবে ব্যবহার করা হয়। আর অনেকটি জনপ্রিয়তা এতটুকু চলে গেছে যে মানুষ নিজে সুস্থ থাকার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য পেঁপে খেয়ে থাকে। পেঁপে কেবল শুধু ফলই নয়, এখানে সবজি হিসেবে আমরা খাই। আর সেখানে আমরা যদি খেয়াল করি এটি একটি চিরহরিৎ ভঙ্গুর, ঈষৎ উপযুক্ত নরম কাঠঠোর বিশিষ্ট এবং শাখাবিহীন গুল্ম জাতীয় একটি উদ্ভিদ। পেঁপের জাতের মধ্যে শাহী পেঁপে, সোলো, ওয়াশিংটন, সিঙ্গাপুর, হাওয়াই, ডোয়ার্ফ, মধুবিন্দু ইত্যাদি হয়ে থাকে। পেঁপে চাষাবাদ, মাটি নির্বাচন। পেঁপের অবশ্যই খেয়াল রাখতে হবে মাটি নির্বাচনে যাতে অবশ্যই জৈব পদার্থ থাকে এবং দোআঁশ মাটি পেঁপে চাষের সবচেয়ে ভালো। এখানে জলবায়ু যদি আমরা খেয়াল করি, আমাদের বাংলাদেশের জলবায়ু পেঁপে চাষের জন্য সবচেয়ে উপযোগী। আর এখানে উষ্ণ, আর্দ্র ও রৌদ্রময় স্থান পেঁপে চাষের জন্য উপযুক্ত পরিবেশ। বীজ নির্বাচন, রোগ মুক্ত, পরিপুষ্ট এবং রোগ প্রতিরোধী জাত ও উন্নত জাত বাছাই করতে হবে বীজ হিসাবে। আমরা চারা সেখানে ভালো মিষ্টি পেঁপে আগে থেকেই বীজ সংগ্রহ করে শুকিয়ে রাখতে হবে এবং পরবর্তী সময়ে চারা উৎপাদনের সময় পলি ব্যাগে বপন করতে হবে বা নার্সারিতে সরাসরিও করা যায়। আর চারার বয়স ১ মাস হলে সেখানে গর্ত করে রোপণ করতে হবে। আর সেই গর্তে অবশ্যই মানে গোবর আ সার দেব ১০ কেজি, ইউরিয়া সার ৪৫০ গ্রাম, টিএসপি ৫০০ গ্রাম, এমপি ৪৫০ গ্রাম, জিপসাম ২৪ গ্রাম, জিংক ৬০ গ্রাম, অক্সাইড ২৫০ গ্রাম। আমরা এই সার মিশিয়ে মাটি দিয়ে গর্তের মধ্যে কয়েকবার মাটিকে অন্তত ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ ধরে ওলট-পালট করতে হবে। এভাবে আমরা গর্তে এবং চারা রোপণ উপযোগী করে গর্তগুলি তৈরি করতে হবে এবং চারা রোপণ করতে হবে। এরপরে সেখানে সারি থেকে সারির দূরত্ব ২ মিটার, গাছ থেকে গাছের দূরত্ব ২ মিটার থাকবে। পরিচর্যা, নিঃসন্দেহে ফসল ফলাবো, পরিচর্যা করব না তা কোনো ক্রমেই হয় না। পরিচর্যায় আমাদের খেয়াল রাখতে হবে ২০ থেকে ২৫ দিন পর, পর অগভীর কর্ষণ করে আগাছা দমন করতে হবে। গাছের গোড়ায় ২-১ দিন পর, পর পানি দিতে হবে। আবার অনেক সময় এদের অ্যাফিড জাতীয় পোকা আক্রমণ করে যা ভাইরাস, পিআরএসবি জাতীয় ভাইরাস ছড়ায় ফেলে। সেই ভাইরাসের আক্রমণ যাতে না ঘটতে পারে সেখানে কয়েকটা পদ্ধতি হতে পারে যেমন কীটনাশক ছিটানো যেতে পারে। আর আগে যদি আমরা কন্ট্রোল করতে চাই অনেক সময় নেট যেহেতু অ্যাফিড পোকাটা মশার সাইজের মতো বা তার চেয়ে একটু বড়, তাহলে গাছের ক্যানোপি অংশটাকে আমরা যেহেতু কচি অংশটাকে আক্রমণ করে অ্যাফিড পোকা, তাহলে আমরা গাছের ক্যানোপি অংশে মশারি বা এই জাতীয় নেট দিয়ে আমরা ঢেকে দিতে পারি। এটাও এক ধরনের পরিচর্যা আমরা যদি খেয়াল করি। আমরা এই পেঁপের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, বেশ কিছু যত্নার্থীর প্রয়োজন আছে। সেখানে অনেক সময় পেঁপে গাছে গুচ্ছাকারে ফল আসে। বেশি ফল যদি হয় কিছু ফল ছিঁড়ে, ছিঁড়ে মানে তুলে ফেলে পাতলা করে দিতে হবে। তাহলে গাছে থাকা ফলগুলি স্বাভাবিক বৃদ্ধি বিকাশ ঘটবে। আর গাছের গোড়ায় ২-১ দিন পর, পর পানি সেচ দিতে হবে যদি খরা মৌসুম হয়। তবে ২য় সপ্তাহে ১ বার করে পানি দিলেই হবে। গাছের রোগগুলির মধ্যে অন্যতম একটি রোগ মোজাইক রোগ। মোজাইক রোগ একটি ভাইরাস ঘটিত রোগ। দেখাই যাচ্ছে ভাইরাসের আক্রমণে তাদের কোথাও সবুজ, কোথাও হলুদ, কোথাও গাঢ় সবুজ, কোথাও গাঢ় হলুদ এরকম কালার হয়ে মোজাইকের মতো হয়ে যায়। যার কারণে আমরা মোজাইক বলছি। তবে হ্যাঁ, আরেকটা হয় ভেইন ক্লিয়ারিং সেটাও ভাইরাসের কারণে হয়। একদম ভেইন গুলি একদম স্বচ্ছ হয়ে যায় কিন্তু পাতাগুলি সবুজ থেকে যায়। ভেইন ক্লিয়ারিং হতে পারে। এগুলিতে আমরা যদি খেয়াল করি এদের সুস্পষ্ট কোনো কীটনাশক বা ছত্রাকনাশক এরকম কোনো ওষুধ না থাকলেও আক্রান্ত অংশগুলি অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে কেটে এবং পরবর্তী যাতে আক্রমণ না হয় ওই ফলের বীজ আমরা অবশ্যই রোগ প্রতিরোধী জাতের বীজ চাষ করতে হবে। রিং স্পট রোগ এটি আরেকটি ভাইরাস ঘটিত রোগ যেটা আগে আমি বলেছি পিআরএসবি অর্থাৎ পেঁপে রিং স্পট ভাইরাস। এটা যদিও ছবিতে একটি পেঁপে দেখানো হয়েছে, পেঁপের গায়ে যে রিং, রিং, রিং হয়ে গেছে এবং একটা পর্যায়ে অনেকগুলি রিং একত্র হয়ে একাধিক রিং একীভূত হয়ে যায়। একীভূত হয়ে এক অবস্থান করে এবং আমরা যদি পরে খেয়াল করি আমরা এই পেঁপে ছাড়াও পাতায় হতে পারে, কান্ডে হতে পারে। অনেক সময় পাতাগুলি একদম কার্ভ হয়ে যায়, কুঁচকানো হয়ে যায়। ওরকম উম পুরা গাছ চারা অবস্থায় পুরা গাছটাই নষ্ট করে ফেলতে পারে। আর একদম ফল অবস্থা হয়ে গেলে
দেখা যাবে যে পুরা ফলের পেঁপেই নষ্ট করে ফেলে এবং স্বাদহীন ফল হয়। পেঁপের আরেকটা রোগ গোড়া পচা রোগ যেটা ছত্রাকজনিত রোগ। একদম গোড়াকে পচায় ফেলছে ছবিতেই দেখা যাচ্ছে এবং এখানে কান্ডের গোড়ায় ভিজা দাগ দেখা যায় এবং ফল কুঁচকিয়ে যায়। এই রোগে আমরা বর্ধমিশ্রা সেচন করলে সবচেয়ে ভালো। আর আক্রান্ত হয়ে গেলে গাছের মূল সহ তুলে ফেলে পুড়ে ফেলতে হবে, এটাই স্বাভাবিক। আমরা এরপর আরেকটা ফলে চলে আসি, পেয়ারা। পেয়ারা এটি দ্রুত বর্ধনশীল গ্রীষ্মকালীন ফল। বাংলাদেশের সর্বত্রই কম বেশি পেয়ারা জন্মে। পেয়ারা শক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা ৫ থেকে ১০ মিটার হয়ে থাকে। আর পেয়ারার এই গাছ লাগানোর ২য় বছর থেকেই ফল পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে ছাদ বাগানে পেয়ারা চাষের একটি জনপ্রিয়তা অর্জন করেছে এই পেয়ারা ফলনের দিক থেকে। আমরা স্ক্রিনে বেশ সুস্বাদু পেয়ারা দেখতে পাচ্ছি। পেয়ারাগুলো বেশ সতেজ। আমরা এই পেয়ারার মধ্যে যে পেয়ারাগুলো দেখতে পাই, মুকুন্দপুরি পেয়ারা, কাজী পেয়ারা, বাড়ি পেয়ারা ২, কাঞ্চননগর, স্বরূপকাঠি এই জাতীয় পেয়ারাগুলি আমাদের দেশে চাষ করে। তবে কাজী পেয়ারার পরিমাণটাই সবচেয়ে বেশি। পেয়ারার চাষাবাদ, সেখানে আমরা যদি খেয়াল করি মাটি নির্বাচন করতে হবে। আমরা যদি দেখি বাংলাদেশ সর্বত্র পেয়ারা চাষে ভালো হলেও ব্রাহ্মণবাড়িয়া, তারপরে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার, সিলেট এলাকায় প্রচুর পরিমাণ পেয়ারা হয়ে থাকে। আর পেয়ারা চাষের জন্য অবশ্যই উর্বর পলিমাটি বা আমরা উঁচু যে পাহাড়ি যে উর্বর মাটিগুলি বেশ উপযুক্ত পরিবেশ। এই পেয়ারার জলবায়ু যদি আমরা লক্ষ্য করি, সেখানে শুষ্ক উপক্রান্ত এলাকায় পেয়ারা চাষের জন্য সবচেয়ে ভালো। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং এরা সহ্য করতে পারে। বীজ সংগ্রহের সময় অবশ্যই জুলাই, আগস্ট মাসে পরিপক্ক, পরিপুষ্ট, রোগমুক্ত বীজের পেয়ারার বীজ সংগ্রহ করতে হবে। আর এখানে অ্যানথ্রাকনোজ রোগমুক্ত কীট, দষ্ট এবং পাখিতে খাওয়া ফল থেকেও বীজ সংগ্রহ করা যেতে পারে। পাকা ফলগুলো একটি বস্তায় বা অন্য কোনো পাত্রে কয়েকদিন রেখে দিলে পচে যাবে এবং সেখানে বীজগুলি সংগ্রহ করা যেতে পারে। আর চারা উৎপাদন, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি গুটি কলমের মাধ্যমে জুন মাসে পেয়ারার চারা উৎপাদন করা যায়। আবার সেক্ষেত্রে বীজ বীজতলায় বীজ বপন করেও সেখানে চারা উৎপাদন করা যায়, পলি ব্যাগও করা যায়। আমরা ১ম এ বীজ চারা উৎপাদন করব ঠিক আছে। কিন্তু তারপরে সেখানে আমরা জমিতে লাগানোর ক্ষেত্রে অ্যা ফ ফসলি জমি বা হর্টিকালচারাল জমি হিসেবে যদি আমরা করতে যাই, অবশ্যই জমিকে আগাছা মুক্ত একটি জমি, উর্বর জমি আমাদের বাছাই করে নিতে হবে এবং ভালোভাবে কয়েকবার চাষ দিয়ে অথবা সবচেয়ে ভালো হয় গর্ত করে কয়েক মিটার দূর গর্ত করে নেওয়াটা ভালো। যেখানে লেখাই আছে জমিকে গভীরভাবে চাষ এবং মই দিয়ে ৫ থেকে ৬ মিটার আ দূরে চতুর্ভুজ অথবা সরবুজ আকৃতির ৬০ সেন্টিমিটার বাই ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার গভীর গর্ত করে তার মধ্যে ১০ থেকে ১৫ কেজি গোবর, ১ থেকে ২ কেজি খৈল এবং ১ কেজি টিএসপি গর্তের মাটির সঙ্গে মিশায় দিতে হবে। এরপরে পরিচর্যা। অন্যান্য ফসলি জমির মতোই বা অন্যান্য হর্টিকালচারাল জমির মতোই এই পেয়ারার জমিটাও পরিচর্যার দরকার আছে। সেখানে কয়েকদিনের মধ্যে চারাকে অনেক সময় চারা পেকে যেতে পারে, কাত হয়ে পড়ে যেতে পারে, ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য তাদেরকে বাঁশ দিয়ে বা কাঠি দিয়ে ঠেক দিতে হবে। চারা লাগানোর ২-৩ বছর পর্যন্ত সেচের ব্যবস্থা করতে হবে। আমরা যদি খেয়াল করি পেয়ারার পোকামাকড়ে কাণ্ড ছিদ্রকারী পোকা আছে, আঁশ পোকা, দুয়ে পোকা। এই পোকা এই যে দেখাই যাচ্ছে, পেয়ারার মধ্যে ছিদ্র করে পোকা ভিতরে প্রবেশ করেছে। পেয়ারার মধ্যে কিছু রোগ আছে। ১ম এ ক্যানকার রোগ। দেখা যাচ্ছে গাছের গায়ে কি অবস্থা হয়েছে ফলের গায়ে ক্যানকার। এটা ক্যানকাটা যদি বলি গাছের ডাল ফেটে যায় অনেক সময় গাছ মারাও যেতে পারে। ফল আক্রান্ত যেটা খসখসে হয়, ছবিতে আমরা খসখসে ফল দেখতে পাচ্ছি। আর ফল শুকিয়েও যায়। তো আক্রান্ত ডালপালা কেটে ফেলাটাই ভালো। আর ৩ গ্রাম ম্যাকোপ্রাক্স লিটার পানিতে মিশিয়ে ৭ থেকে ১০ দিন পর ৩ থেকে ৪ বার পানি ঢালতে হবে। এরপর আমরা যদি খেয়াল করি অ্যানথ্রাকনোজ এটি আরেকটি রোগ ছত্রাক ঘটিত। এটি পেয়ারা গাছে ডাল আগা থেকে শুকিয়ে আসতে পারে এবং ফলের কালারটা বাদামি এবং খসখসে হয়ে যায়। তার ছবিতেও আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ডালপালা ছাঁটাইকরণটা সবচেয়ে ভালো। আর এছাড়া পা আ ২ গ্রাম নইন ৫ ডব্লিউপি প্রতি লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর স্প্রে করতে হবে।
আমরা আরেকটা সবজিতে চলে যাই, আরেকটা ফলে চলে যাই, যেটা হচ্ছে লেবু। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় টক জাতীয় একটি ফল এবং ভিটামিন সি এর উৎস, এবং লেবুর উপরে বেশ গবেষণা আছে। আমাদের সিলেটে আমরা দেখেছি একটি সাইট্রাস সেন্টারও রয়েছে, শুধু লেবু বা লেবু জাতীয় ফলনের উপরে গবেষণা করা হয়। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের গ্রাম বাড়িগুলিতে প্রত্যেক বাড়িতে কম বেশি একটি বা একাধিক করে লেবু গাছ মানুষ এমনিতেই লাগিয়ে থাকেন, এবং যা থেকে ভিটামিন সি এর উৎস আমরা পেয়ে থাকি। আর এই গাছের উচ্চতা ২ থেকে ৩ সেন্টিমিটার হয়ে থাকে। লেবু সাধারণত বীজ এবং বিভিন্ন প্রকার কলমের সাহায্যে, বিশেষ করে ভিনিয়ার গ্রাফট, চোখ কলম, পার্শ্ব কলম, আ আমরা আরো যে স্টক এবং সায়ন পদ্ধতির যে জোড় কলম, সেই বা গুটি কলমও করা যেতে পারে। গুটি কলম আমরা দেখতে পাই। এই জাতীয় কলমের মাধ্যমে তারা বংশ বিস্তার করে। বীজের মাধ্যমে কমই বংশ বিস্তার করতে আমরা দেখি। লেবুর বেশ কিছু জাত রয়েছে। বাড়ি ১ লেবু, যেটাকে আমরা এলাচি লেবু বলি। বাড়ি ২ লেবু। আর লেবুর চাষাবাদ করতে গেলে অবশ্যই সেখানে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি লেবু চাষের জন্য সবচেয়ে ভালো। জলবায়ুটা গ্রীষ্ম ও শীত প্রধান অঞ্চলে লেবু চাষের জন্য ভালো। চারা উৎপাদন, বীজ হতে চারা উৎপাদন করা যায়, তবে সবচেয়ে ভালো জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশে কলমের মাধ্যমে, যার কলমের নামগুলি আমরা ইতিমধ্যে বলেছি। জমি তৈরি, সেখানে আমরা বাংলাদেশের যেটা দেখি সিলেট এলাকায় বা আমাদের পার্বত্য এলাকায় পাহাড়ি ঢালটা জমি হিসাবে আহ, সব কৃষকরা সবচেয়ে বেশি বেছে নেন, এবং ওইখানে আমরা জমি এই লেবু চাষ সবচেয়ে উপযোগী। মাটির গভীরতা সেখানে চাষ করা হয়, তবে খেয়াল রাখতে হবে যাতে পাহাড়ি ঢালের ভূমি যাতে ক্ষয় না হয়। মাটির পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা আছে। পাহাড়ি ঢাল তো পানি নিষ্কাশন এমনিতে হয়, সেচ দেওয়াটাই বড় কষ্টসাধ্য। যে এইখানে আমরা গর্ত প্রতি সার দেব। গোবর সার ১০ কেজি, টিএসপি ৫০০ গ্রাম, আর সরিষার খৈল ৫০০ গ্রাম, কাঠের ছাই দিব ৪ কেজি। চারা রোপণ সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাস, যেখানে প্রায় বর্ষাকাল চলে আসে, বৃষ্টিপাত হবে। এরকম সময় ৬০ গুণ ৬০ সেন্টিমিটার গর্ত করে চারা রোপণ করা হয়। রোপণের পরে পরিচর্যায়, যেহেতু ছোট ছোট চারা থাকে, অবশ্যই তাকে বেড়া দিতে হবে, প্রয়োজনে কাঠি দিয়ে ঠেক দিয়ে রাখতে হবে, পানি সেচ দিতে হবে নিয়মিত, নিড়ানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, পানি সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে পরিবেশ এরকম। লেবু গাছের রোগা শুকনো এবং অপ্রয়োজনীয় ডালপালাগুলি ছেঁটে ফেলে দিতে হবে, আর যথার্থ পদ্ধতি অনুসরণ করে রোগ বালাই দমন করতে হবে। লেবুতে পোকা, মাজরা পোকা কিভাবে আক্রমণ করেছে, এই জাতীয় একেবারে লেবু গাছটাই শেষ, এই গাছের আর ফলন আশাই করা যায় না। আর যে মিলিবাগ পোকা, যেটা শুধু লেবু গাছ না, বর্তমানে অনেক উদ্যান ফসলের জন্য সবচেয়ে বড় একটি শত্রু হচ্ছে মিলিবাগ পোকা, যা কীটনাশকের কোনো বিকল্প নাই। আমরা এরপর চলে আসি লেবুতে ক্যানকার রোগ। লেবু গাছের সবচেয়ে বড় শত্রু দায়ক একটি রোগের মধ্যে হচ্ছে ক্যানকার রোগ, যেটি একটি ব্যাকটেরিয়া গঠিত দিয়ে হয়। এই ব্যাকটেরিয়া গঠিত রোগটি, এটি বাড়ন্ত এবং সতেজ কচি পাতায় হলুদ বর্ণের দাগ দেখা দেয়। আর পাতা থেকে কাণ্ড এবং ফলেও এই রোগ দেখা দেয়। আমরা ইতিমধ্যে ফলের মধ্যে দেখতে পাচ্ছি ক্যানকার। বর্ধ মিক্সার করা যেতে পারে, সেখানে স্প্রে করা যেতে পারে। আক্রান্ত কাণ্ড বা শাখা-প্রশাখা পুড়িয়ে ফেলা যেতে পারে, ফল পুড়িয়ে যেতে পারে যেগুলো আক্রান্ত হয়েছে। অ্যানথ্রাকনোজ আরেকটি, এটি ছত্রাক গঠিত লেবুর একটি রোগ। কলোট্রাইকাম গ্লিওস্পোরিডি দিয়ে এই রোগটি হয়ে থাকে। এটি কাগজে লেবু গাছের উপর হাতের হতে নিচে দিয়ে ক্রমশ শুকিয়ে আসে, যা আমরা পাতায় দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ফল চাষ মোটামুটি শেষ করেছি। আমরা এখন ফুল চাষ নিয়ে আলোচনা করব। ফুলে প্রথমেই যদি আমরা চলে আসি, গোলাপ। গোলাপকে ফুলের রানী বলা হয়, এটা আমরা সবাই জানি। তবে এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। গোলাপ গাছ ৪০ থেকে ১২০ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। এর রং মুগ মাথানো। আমরা যদি আমাদের জাতীয় উদ্যানে যাই, সেখানে দেখব প্রায় ২০০ প্রজাতির প্রজাতি নয়, প্রকরণের ২০০ ধরনের গোলাপের চারা পাওয়া যায়। অর্থাৎ শুধু গোলাপ ফুল ফুটে থাকে ওখানে। তো তাই না, বিভিন্ন শৌখিন মানুষ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালতে, অথবা বিভিন্ন আমরা যে হেরিটেজ এলাকাগুলিতে যদি যাই, আমরা প্রায় জায়গায় এই গোলাপ আ লাগানো বাগান আমরা দেখতে পাই।
এটি মন মাতানো রং এবং সৌরভ সহজেই মানুষকে আকৃষ্ট করে থাকে। গোলাপের জাতসমূহ যেমন প্রথমটা টি, এর চায়ের ঘ্রাণযুক্ত এটা, যেমন মিসেস দুবলে ক্রস এর নাম হাইব্রিড টি, সানসেট সুরাইয়া, আরতি অর্জুন, ফ্লোরিবান্ডা এর মধ্যে হচ্ছে আইসবার্গ, হানিমুন, মার্লেনা, মিনিয়েচার যেটা হচ্ছে স্টার মর্নিং, কোরালিন, পার্টিকল এই জাতীয় গোলাপের জাত আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ। গোলাপের ক্ষেত্রে মাটি নির্বাচন, জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। শীত প্রধান থেকে নাতিশীতোষ্ণ জলবায়ুতে গোলাপ চাষ সবচেয়ে ভালো হয়। চারা উৎপাদন সেখানে চাষের জন্য প্রধানত কলমের মাধ্যমে করা হয়, যেটা জোড় কলম, গুটি কলম বা ভিনিয়ার কলম এই পদ্ধতিগুলি আমাদের দেশে মাধ্যমে গোলাপের ইয়ে করে। কাটিং করেও কিন্তু গোলাপের চারা উৎপাদন করা যায়। এটা এক ধরনের কলম। আর জমি নির্বাচন সেখানে অবশ্যই একটু উঁচু সমতল জায়গাটাই বেছে নেওয়াটা ভালো। আর জমি তৈরি করার ক্ষেত্রে শীত শরৎকালে বা শীতের প্রারম্ভে চারা রোপণ করা যেতে পারে। আর এখানে একটু বলে রাখি, বর্তমানে আমাদের বাংলাদেশে গোলাপের উপর ভিত্তি করে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে শুধুমাত্র বাজারের চাহিদা প্রেক্ষাপটে। গোলাপ চাষাবাদ সেখানে আমরা কলমের মাধ্যমে আমরা চারা উৎপাদন করব। আর সেক্ষেত্রে নার্সারিতে লালন পালন করার পর তারপর বাগানের প্লটে আমি এদেরকে রোপণ করব। পরিচর্যা, গোলাপ গাছ থেকে ভালো ফুল পেতে হলে নিয়মিত পানি সেচ দিতে হবে, সার প্রয়োগ করতে হবে। সারটা জমি তৈরির সময় দেওয়াটাই ভালো। গাছ আগাছা ছাঁটাই করতে হবে। আর গাছেও যদি কোনো মরা ডাল, মরা পাতা থাকে সেটাকে ছাঁটাই করে দিতে হবে। রোগবালাই দমন করতে হবে। তাহলে হয়তো আমরা উৎকৃষ্ট মানের ফুল পেতে পারি। গোলাপের কিছু পোকামাকড় দেখা যাচ্ছে। এই ধরনের পোকা আক্রমণ করলে কোনো ক্রমেই ভালো ফলন পাওয়া যাবে না। গোলাপের যেই পোকামাকড় হয় তার মধ্যে হচ্ছে আমরা যদি খেয়াল করি, জাপ পোকা, সবুজ মাছি, রোজ বিটল, লেদা পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, ফড়িং কাণ্ড, কপ চেপার আর হচ্ছে দুয়ে পোকা। এদের আক্রমণে প্রতিনিয়তই গোলাপের ফলন কমতে থাকে। গোলাপের কিছু রোগ হয়, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ডগা শুকনা রোগ। ছত্রাকজনিত রোগ এটি। আর এটার কারণে ডগা শুকিয়ে আসে, যা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একসময় কাণ্ডটা মরেই যায়। আর এক্ষেত্রে এই কাণ্ড কেটে পুড়িয়ে ফেলা বা মাটির নিচে পুঁতে ফেলাটাই সবচেয়ে ভালো। আরেকটি রোগ হচ্ছে পাতায় কালো দাগ, দেখাই যাচ্ছে পাতায় কালো দাগ, এটি ছত্রাকের কারণে হয়ে থাকে। কাণ্ডে, পাতায় এবং ফুলে কালো খসখসে দাগ পড়ে, যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা আরেকটি ফুলের চাষে চলে যাই, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এটি একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ, একবর্ষজীবী এবং বহুবর্ষজীবী হতে পারে। চন্দ্রমল্লিকা বর্তমানে পছন্দ করে না এমন মানুষ কমই আছে। এটিকে শরতের রানীও বলা হয়। চন্দ্রমল্লিকার যথেষ্ট সৌন্দর্য আছে এবং অনেকগুলি তাদের প্রকরণ রয়েছে। এদের এই মানে সুন্দরের কারণেই মানুষ বর্তমানে পছন্দের তালিকায় গোলাপের পরপরই চন্দ্রমল্লিকাই বেছে নিচ্ছে। এর কতগুলি জাত আছে, যেমন হেয়ারিং, কেদারি, জাপানিজ, কাভার্ড, এনিমন, পাম্পন, রিফ্লেক্সড, কাস্কেড ইত্যাদি। এর চাষাবাদ যদি আমরা খেয়াল করি, মাটি নির্বাচন সেখানে অবশ্যই সুনিষ্কাশিত অর্থাৎ সহজে নিষ্কাশন করা যায় এমন দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জলবায়ু শুষ্ক ও শীতল জলবায়ু চন্দ্রমল্লিকা চাষের জন্য সবচেয়ে ভালো। আমরা যদি খেয়াল করি এদের চারা উৎপাদন এবং চারা রোপণের ক্ষেত্রে উদ্ভিদের বীজ, কাটিং বা তেউ ইত্যাদি নিয়মে চারা উৎপাদনের সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রস্তুতকৃত জমি সমতল ও নরম করে 0.75 থেকে 1 ফিট দূরে দূরে চারা লাগাতে হবে। এদের পরিচর্যা, চন্দ্রমল্লিকার চারা লাগানোর সময় সামান্য ফসফেট সার দিতে হবে এবং সেচের ব্যবস্থা করতে হবে। চন্দ্রমল্লিকার জমিতে আগাছা হতে পারে, সে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং নিয়ম অনুযায়ী রোগবালাই দমনে রাখতে হবে। জমিতে জমে যাওয়া পানি সেখানে সে নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে পানি শূন্য গাছের গোড়া পানির ব্যবস্থা করতে হবে। গাছ বড় হলে খুঁটির সাথে বেঁধে দিতে হবে যাতে হেলে না পড়ে। প্রয়োজনীয় ডাল ছেটে দিতে হবে, অপ্রয়োজনীয় ডাল গাছের গোড়ায় মাটি নিয়মিত আলগা করে দিতে হবে। এই গেল চন্দ্রমল্লিকা। আজকের সর্বশেষ যে ফুল নিয়ে আলোচনা সেটা হচ্ছে অর্কিড। অর্কিড এক বিচিত্র ফুল, যা অর্কিডেসি পরিবারের
একটি সুন্দর এবং অনেক জাতের প্রকার রয়েছে। অর্কিড তার বৈচিত্র্যপূর্ণ ও আকৃতির জন্য বর্তমান বিশ্বে যথেষ্ট সমাদৃত। থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অর্কিড সবচেয়ে ভালো জন্মে। অর্কিডের ২ ধরনের প্রজাতি রয়েছে। একটি ভূমিজ, আরেকটা হচ্ছে পরাশ্রয়ী। আমরা স্ক্রিনে একটি ড্যান্ড্রোবিয়ামের প্রজাতি দেখতে পাচ্ছি। এই অর্কিডের চাষাবাদ যদি আমরা খেয়াল করি, ভূমিজ অর্কিড যেটা এই ভূমিজ অর্কিড আমরা টব, গামলা বা ঝুলন্ত বাস্কেটে চাষ করব। প্রথমে এগুলিকে ভিতরের তলদেশে কয়লা, খোয়া অথবা ঝামার টুকরা স্থাপন করতে হবে। এর উপর নারকেলের ছোবড়ার টুকরা, আমের গাছের বাকল, সবার উপরে কম্পোস্ট এবং পচা পাতা, হাড়ের গুঁড়া এগুলো মিশিয়ে দোআঁশ মাটি দিয়ে টবে ভর্তি করে তার উপর উৎকৃষ্ট চারা এমনভাবে স্থাপন করতে হবে যেন শিকড়গুলি সেখানে ছড়িয়ে থাকতে পারে। তাহলে টবের চারপাশে ছিদ্রও থাকতে হবে। পরাশ্রয়ী অর্কিডের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, কোন কাণ্ড বা শাখার উপরে গাছকে আশ্রয় সৃষ্টি করে। এর ফলে এ ধরনের অর্কিড থেকে অস্থায়ী শিকড় বের হয়। আর এই শিকড় কিছু ব্যবহৃত হয় আশ্রয়দাতা গাছকে আঁকড়ে রাখার জন্য, বাকিগুলি বাতাস থেকে খাদ্য এবং জলীয় বাষ্প গ্রহণের পুষ্টি সাধনে সাহায্য করে থাকে। আর অর্কিড আমরা যদি খেয়াল করি, এর বেশ কিছু পরিচর্যা আছে। অর্কিডের রোগাক্রান্ত বা মরা পাতা ও শিকড় কেটে পুড়িয়ে ফেলতে হবে। টব, ঝামা এগুলি ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রয়োজনে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। মাটিতে পর্যাপ্ত রস থাকলে লাগানোর পর হালকা সেচ দিতে হবে। তবে অর্কিড খুব বেশি পানি পছন্দ করে না। শিকড়গুলি মাটিতে লেগে থেকে যায়। আর যদি বায়ুতে থাকে সেক্ষেত্রে তারা বায়ুমণ্ডল থেকে মূলের মাধ্যমেও জলীয় বাষ্প শোষণ করতে পারে। ভাইরাস আক্রান্ত গাছ তুলে সেখানে পুড়িয়ে ফেলতে হবে। সেচ প্রয়োগ, গ্রীষ্মকালে দিনে ২ বার সেচ দিতে হবে, বর্ষাকালে দেবার তেমন একটা প্রয়োজন নেই। শীতকালে সপ্তাহে ১ বার পানি দিতে হবে। অতিরিক্ত পানিও গাছের জন্য ক্ষতি করে থাকে। সার প্রয়োগ আমরা গাছের বৃদ্ধি এবং ভালো ফুল প্রাপ্তির জন্য ইউরিয়া, টিএসপি এই সারগুলি এবং এমপি ২০/২০ অনুপাতে মিশিয়ে পানিতে গুলিয়ে ১ বা ২ দিন পর গাছে স্প্রে করতে হবে। স্প্রের সময় গাছের পাতা যেন ভালোভাবে ভিজে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে গাছের অন্যতম বড় একটি শত্রু পিঁপড়া, পোকা বা শামুক, এগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে যদি আমাদের পরিচর্যা করতে হয়। খেয়াল রাখতে হবে। তো এখানে লিখছে আমরা যদি খেয়াল করি, গ্রীষ্মকালে অর্কিডের টবে ঝামার উপরে পাতলা করে মস বিছিয়ে দিতে হবে যাতে গাছের শিকড় বেশি দিন ভিজা থাকে। কিন্তু বর্ষাকাল আরম্ভ হলে এই মস ভালো করে তুলে নেওয়া উচিত, নইলে গাছের গোড়া ক্ষতি হবে। মাসে কমপক্ষে ১ বার বিশেষভাবে তৈরি জৈব সার স্প্রে করলে ভালো। পিঁপড়া বা পোকা মাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য, এমনকি শামুকের হাত থেকে অনেক সময় ছোট ছোট কেঁচো হয়, এদের হাতে বাঁচার জন্য ওষুধ প্রয়োগ করতে হবে। আর টবে বা পট করলে সেখানে অবশ্যই রিপোর্টিং এর ব্যবস্থা রাখতে হবে। না হলে শামুক বা পোকামাকড় সেখানে স্থায়ীভাবে বসবাস করে গাছের শিকড় কেটে দিতে পারে, গাছের ক্ষতি হতে পারে, গাছ মরে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেখানে আমাদের খেয়াল রাখতে হবে অর্কিডের যদি পানি থাকে, নারকেলের ছোবড়া বা এই জাতীয় অবস্থা থাকলে, পানি থাকলে নতুন করে পানি দেওয়ার দরকার নেই। দীর্ঘমেয়াদী পানি থাকলে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে আসতে থাকে, মরে যায়। আর অনেক সময় ফুল আসে না। তবে ফুল আসার জন্য অনেক সময় ফ্লাওয়ারিং হরমোন ব্যবহার করা যেতে পারে। বর্ষার আগে দিয়ে গাছ বৃদ্ধির জন্য সেখানে গ্রোথ হরমোন ব্যবহার করা যেতে পারে। যদি সময় মতো গ্রোথ হরমোন এবং ফ্লাওয়ারিং হরমোন দেওয়া যায়, তাহলে গাছ কিন্তু সময় মতো প্রচুর ফুল দিবে। তো ড্যান্ড্রোবিয়ামের বেশ কিছু প্রজাতি আছে যারা, যেমন অন্যতম হচ্ছে মিনি ড্যান্ড্রোবিয়াম। এই মিনি ড্যান্ড্রোবিয়াম ১২ মাসই ফুল দেয়। আরো অনেক প্রজাতি আছে যারা, যেমন উম এই ড্যান্ড্রোবিয়ামের মধ্যে মর্নিং গ্লোরি, সেটাও ১২ মাস ফুল দেয়। তো আমরা আরো একটু খেয়াল করি সেখানে হ্যাঁ, অর্কিডের কিছু প্রজাতি যেই গাছগুলি আমাদের চাঁদপুর সরকারি কলেজে একটি অর্কিডের বাগান রয়েছে, সেই বাগান থেকে সংগৃহীত ছবি। এই ১ম টি হচ্ছে ক্যাটালিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম মর্নিং গ্লোরি। বেশ সুন্দর ফুল দুটি। তাছাড়া আরেকটা হচ্ছে ফক্সটেল অর্কিড, ফক্সটেল। আর আরেকটা হচ্ছে ড্যান প্রিন্সেস ক্রাউন, এটা সম্পর্কে একটু বলতে হয়, যেটা হচ্ছে রাজকন্যার মুকুট। এই ফুলটি চমৎকার একটি ফুল এবং প্রায় এই ফুল একবার ফুটলে ৩ মাসেরও বেশি সময় এইভাবে সতেজ থাকে।
আর অর্কিড সকল ফুলের একটা বিশেষ বৈশিষ্ট্য 2 মাস বা তার বেশি সময় ফুল ফুটন্ত অবস্থায় থাকে। এটা একটি এই কারণে অর্কিডের চাহিদাও বাড়ছে। আমরা আজকের এই লেকচার দিতে যে বইগুলির সহযোগিতা নিয়েছি, ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এগ্রিকালচার বাই আব্দুল আলিম, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার প্রফেসর জিতেন্দ্রনাথ রায়, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার অ্যান্ড এফরেস্টেশন এমডি জিল্লুল বাড়ি, মাহফুজুর রহমান খান, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, প্রফেসর সুনির্মল চন্দ্র বসু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই করোনাকালীন সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।